গ্রামের নাম কুসুমপুর। কুসুমপুর গ্রামটি অনেক সুন্দর গ্রাম, কিন্তু এই গ্রামে একটি অভিশপ্ত তাল বাগান রয়েছে। কুসুমপুর গ্রামে ফটিক নামে এক ছেলে তার পরিবারের সাথে বাস করত। তার বাবা একজন কৃষক এবং তার মা গৃহিণী। আর ফটিক খুব অলস, সারাদিন শুয়ে বসে থাকতে আর বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করে। তার প্রধান কাজ সারাদিন শুয়ে থাকা এবং বাবা মায়ের ঝাড়ি খেয়ে বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। ফটিকের আর কোনো ভাই বোন নেই। ফটিক কোনো কাজ করতে চায় না, সে খুব অলস। একদিন ফটিকদের বাড়িতে রান্না করার জন্য কোনো বাজার ছিল না। সেদিন ফটিকের বাবারও ফিরতে রাত হবে। এখন কি হবে? বাড়িতে তো রান্না করার জন্য কোনো সবজি বা মাছ মাংস কিচ্ছু নেই। সবাইকে তো না খেয়ে থাকতে হবে। ফটিক, ও ফটিক, কোথায় গেলি বাবা? কি হয়েছে মা, ডাকছো কেন? দেখছো তো বিশ্রাম নিচ্ছি। আমার বিশ্রাম দেখতে তোমার সহ্য হয় না। একটু বাজারে যা না বাবা, তোর বাবা তো জমিতে গেছে। রান্না করার মতো কিচ্ছু নেই। তোর বাবা কখন আসবে ঠিক নেই, বিকেল হয়ে গেল। তুই একটু বাজারে যা তো বাবা। আহ মা, বিরক্ত করো না তো। শুয়ে আছি, শুয়ে থাকতে দাও। একটু ঘুমোতেও দাও না তোমরা আমাকে। একবেলা না খেলে কিচ্ছু হয় না। তুমি আমার মতন শুয়ে থাকো, ঘুমাও, দেখবে খাওয়া লাগবে না। তোকে নিয়ে আর পারি না, তোকে নিয়ে কোনো কাজ হয় না। তুই না হয় শুয়ে বসে ঘুমিয়েই কাটিয়ে দিস, তাই তোর খিদে লাগে না। তোর বাবা তো সারাদিন কাজ করে আসে, তারও তো খিদে লাগে। আমাদের কি খাওয়া লাগে না? তুই না হয় খাস না। সন্ধে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা না, একটু বাজার করে নিয়ে আয়। তুই আমার কোন কাজটা করে দিস বলতো? আচ্ছা ব্যাগ দাও, বাজার করে নিয়ে আসি। কি বাজার করে আনবো বলো? আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর সবজি আনবি। আর একটা বড় দেখে মাছ নিয়ে আসবি। কি সবজি আনবো? যেই সবজি খেতে মন চায় সেটাই ভালো দেখে নিয়ে আসবি। আর কি মাছ আনবো? আমি কি বাজারে গিয়ে দেখে এসেছি কি মাছ আছে? যে মাছ ভালো মনে হয় সেই মাছ ভালো দেখে নিয়ে আসবি। বাইরে তোকে তো খুঁজেই পাওয়া যায় না, সারাদিন অলসের মতো শুয়েই থাকিস। তো কি অবস্থা, কেমন আছিস? আরে মজা করিস না তো, বাসায় বাজার নেই, তাই মা জোর করে বাজারে পাঠালো। চল আমার সাথে বাজারে গেলে চল, বাজার করে নিয়ে আসি। আচ্ছা চল, কি কি কিনবি? আর বলিস না, অনেক কিছু। আমি যে তোর সাথে যাব, আমাকে কি খাওয়াবি? আগে চল তো। আচ্ছা, আমি এখানে বসে একটু বিশ্রাম করে নেই। তুই যা, আমার হয়ে বাজারটা করে নিয়ে আয়। না 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 না, ওসব হবে না। আমি যাব, তবে তোকেও যেতে হবে। তুই এত অলস কেন বলতো? শোন, ঘোড়া এত পরিশ্রম করে বাঁচে মাত্র 30 বছর, আর কচ্ছপ কিছুই করে না, অথচ দেখ বেঁচে থাকে 300 বছর। তা কচ্ছপের জীবন দিয়ে তুই কি করবি? তুই তো কচ্ছপ না, মানুষ, তবে একটু অলস। ওটা অলস নয়, ওটা হচ্ছে শরীর আর মনকে বিশ্রাম দেওয়া। তুই এসব বুঝবি না। এরপর ওরা দুজন মিলে বাজারে গেল। বাজারে গিয়ে ফটিকের মা যা যা বলেছিল সে সঙ্গে করে তাই তাই নিয়ে নিল। সাথে কিছু সবজি আর একটা ভালো দেখে বড় কাতলা মাছ নিল। তারপর বাজার নিয়ে দুই বন্ধু গল্প করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তখন প্রায় সন্ধে নেমে এসেছিল। তারা দুইজন হাসি তামাশা করে যাচ্ছিল। এই শোন না, ওই সামনেই তো সেই অভিশপ্ত তাল বাগান। ওই দিক দিয়ে সন্ধ্যার সময় যাওয়াটা কি ঠিক হবে? আরে কিছুই হবে না, চল তো, সোজা তাড়াতাড়ি বাড়ি যাই। এত সুন্দর একটা গ্রাম কুসুমপুর, সেখানে এই অভিশপ্ত তাল বাগান না থাকলে কি হতো? এই তাল গাছটা কেটে দিলেই তো হয়। এখান দিয়ে নাকি রাতের বেলা যাওয়া ঠিক না, এখানে প্রেত আত্মারা থাকে। গাছটা কেটে দিলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। ও তাল গাছ কাটা লাগবে না, এত কষ্ট করে গাছ কাটবে কে? তার থেকে বরং তাড়াতাড়ি চল, কিছু হবে না। কিন্তু যদি কিছু হয়, চল না, আমরা বড় রাস্তাটা দিয়ে যাই। একটু সময় লাগবে, কিন্তু যাওয়া তো যাবে। আরে ধুর, বেশি দেরি হলে মাছটা পচে যাবে।
মা আবার আমাকে কথা শোনাবে। আর চল না, আমি বলছি কিচ্ছু হবে না। আমার একদম তাল বাগান দিয়ে যাওয়ার ইচ্ছে নেই। অমন করিস না, যাই না বড় রাস্তা দিয়ে। আহা, অত ভয় পেলে চলে? কিচ্ছু হবে না, দেখিস। তুই একটা ভীতু ডিম। আমাকে দেখ, বীরের মতন কেমন তাল বাগান পার করি। মানুষ যে কেন তাল বাগানকে এত ভয় করে। নে, চল চল চল। ইস, কি বাজে দুর্গন্ধ। আরে, সব খাবার মনে হয় বের হয়ে যাবে রে এবার। ইস, কেন যে এদিক দিয়ে এলাম। পাচালা পাচালা, চল আমরা তাড়াতাড়ি তাল বাগানটা পেরিয়ে যাই। কারা যেন এইদিকে আসছে। মাছ মাছ গন্ধ পাচ্ছি। এরপর ওরা ওদের সামনে একটা বড় দড়ি দেখতে পেল। তারা সেই দড়িতে হাত দিয়ে দেখল দড়িটা অনেক খসখসে এবং দুর্গন্ধযুক্ত। তারপর তারা উপরে তাকাতেই দেখল একটা ডাইনি চুল ছেড়ে দিয়ে দুই তাল গাছে পা দিয়ে বসে আছে। তাদেরকে দেখে ডাইনি মিট মিট করে হাসতে থাকে। তারপর ফটিক ও তার বন্ধু ডাইনিটাকে দেখতে পেয়ে ভয়ে দৌড়ে পালাতে লাগলো। এটা দেখে ডাইনি আরো জোরে হা হা করে হাসতে লাগলো। কিরে, পালাচ্ছিস কোথায়? তোরা জানিস না সন্ধেবেলা ভয়ে কেউ এখান দিয়ে যায় না। তারপর আবার হাতে মাছ নিয়ে। হাতের মাছটা দিয়ে যা। আহা, কতদিন যে মাছ খাইনি। এই দৃশ্য দেখে তারা দুজনেই অনেক ভয় পেল এবং ফটিক ও তার বন্ধু সেখানেই জ্ঞান হারিয়ে ফেলল। তারপর সেই ডাইনি তাদের থেকে মাছটা নিয়ে মাছটি খেয়ে ফেলল। এদিকে রাত হয়ে যাচ্ছে, তাও ফটিক বাড়ি ফিরছে না দেখে তার মা চিন্তিত হল। এর মধ্যেই তার বাবা বাড়ি ফিরল। ফটিককে তো সেই বিকেলে বাজার করতে পাঠিয়েছি, এখনো তো ফিরলো না। একটু দেখো তো কি হলো। কি বলো? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, খুঁজে আসি। অভিশপ্ত তাল বাগানের রাস্তা তো ভালো না। একা যাবে? যদি তোমার কিছু হয় আমিও আসবো তোমার সাথে। ছেলেটাকে জোর করে পাঠালাম, জানি না কি হলো। বড় রাস্তার দিকে যেতে হবে, চলো চলো। আরে, তোমার ছেলে তো ও বড় রাস্তা দিয়ে কখনো আসবে না, তাল বাগানটা দিয়েই আসবে। আমি গিয়ে দেখছি, তুমি ঘরে থাকো। আমার বড্ড ভয় করছে গো, কোনো বিপদ আপদ হলো না তো? আহা, আমি যাচ্ছি তো, তুমি অপেক্ষা করো। আর শোনো, চালে ডালে দুটো না হয় বসিয়ে দাও, আমি ওকে নিয়েই বাড়ি ফিরবো। ঠিক আছে, দুগ্গা দুগ্গা। ফটিকের বাবা ফটিককে খুঁজতে বের হলো। ওদের খুঁজতে খুঁজতে তালবাগানের ওখানে গিয়ে দেখল ফটিক আর তার বন্ধু অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর তার বাবা ফটিক ও তার বন্ধুকে নিয়ে গেল। ওদের জ্ঞান ফেরার পর সমস্ত ঘটনাটা ওরা খুলে বলল। এই ঘটনা শোনার পর থেকে গ্রামবাসীরা কেউ আর ওই তালবাগানের দিকটায় সন্ধ্যার সময় যেত না। বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। ঝড়ের তাণ্ডবে সব গাছপালা যেন ভূমিষ্ঠ হতে চাইছে। জানলার কপাট সজোরে খুলে গেল, আর সেই শব্দে অশ্বিনীবাবুর ঘুমটাও যেন জানলা দিয়ে সোজা পগার পাড়। বিরক্ত হয়ে উঠে বসলেন। ঠিক তখনই জানলার কপাট দুখানা সজোরে এসে বন্ধ হয়ে আবার বেমালুম খুলে গেল। এই ঝড় বাবাজি না থাকলে
অশ্বিনীবাবুর নির্ঘাত হার্ট অ্যাটাক হতো। না, জানলাটা বন্ধ না করলে এই কপার দুখানা আজই ইহলোক ত্যাগ করবে। অশ্বিনীবাবু উঠে জানলাটা বন্ধ করতে গেলেন। জানলার কাছে গিয়ে সামনের খোলা মাঠের দিকে চোখ পড়ল। দূরে মাঠের অপর প্রান্তে রেল লাইনে একটা মালগাড়ি। এই প্রাকৃতিক দানবের সাথে কোনো রকম যুদ্ধ করে এগিয়ে চলেছে নিজের গন্তব্যের দিকে। অশ্বিনীবাবুর নিজের চাকুরি জীবনের এক রাতের কথা হঠাৎ মনে পড়ে গেল। অশ্বিনীবাবু শিউরে উঠলেন। সেই রাতেও তো এরকমই একটা মালগাড়ি নিয়ে বেরিয়েছিলেন। সেই রাতের কথা মনে পড়লে আজও অশ্বিনীবাবুর অঙ্গ প্রত্যঙ্গ কেঁপে ওঠে। কোন রকম বেঁচে ফিরেছিলেন। সালটা ছিল 1997। যুবক অশ্বিনীবাবু 2 বছর হলো ট্রেন চালকের চাকরি পেয়েছেন। দিন দুয়েক আগে হঠাৎ ওপর মহলের নির্দেশ এলো 1 বছর নাকি মালগাড়ির ডিউটি করতে হবে। মালগাড়ি চালানো যে কতটা বিড়ম্বনার সেই ব্যাপারে আর নতুন করে বলার কিছু নেই। অশ্বিনীবাবু ভাবলেন, এত কষ্টে পাওয়া চাকরি, খারাপ লাগলেও কিছু করার নেই। 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। একদম প্রথম দিন অশ্বিনীবাবুকে প্রায় 200 কিলোমিটার পাড়ি দিতে হবে। সঙ্গে থাকবে নবাগত গার্ডম্যান জিতেন লাহিড়ী। ছোকরা সদ্য চাকরি পেয়েছে, আর সাথে সাথেই কিনা মালগাড়ির গার্ড। ট্রেনের কাছে গিয়ে অশ্বিনীবাবু দেখলেন মাল লোডিং প্রায় শেষ। অশ্বিনীবাবুকে দেখে জিতেন হাসি মুখে এগিয়ে এলো। নমস্কার স্যার, আমি জিতেন। আমি এই গাড়িরই গার্ডম্যান, তাই তো? হ্যাঁ স্যার। আমার কাছে সব খবর আছে। তুমি নতুন জয়েন্ট করেছো। আপাতত 5টা ডিউটি সেরে ফেলেছো, আর এরই মধ্যে এই মালগাড়ির ডিউটি। কপালটা তোমার একটু খারাপের দিকে যাচ্ছে। কি আর করবো স্যার। ঠিক আছে, চিন্তার কিছু নেই। তোমার একার কপাল খারাপ নয়। ঘর থেকে খাবার নিয়ে এসেছো তো? ডিনার সেরে সোজা নিজের কেবিনে ঢুকে টেনে একটা ঘুম দেবে। স্যার বলছিলাম, ওখানে পৌঁছাতে তাও কত সময় লাগবে? কেন, কেউ থাকে নাকি ওখানে? না না স্যার, এমনি আর কি। এমনি এমনি। দেখো জিতেন, এটা মালগাড়ির ডিউটি। 200 কিলোমিটার যেতে 5 ঘন্টাও লাগতে পারে, আবার একটা গোটা দিনও লাগতে পারে। কোথায় কোন সিগন্যালে আটকে থাকবে তার কোনো ঠিক নেই। আসলে স্যার, এই কুলিদের কাছে কানাঘুষো শুনছিলাম যে এই রুটটা নাকি সেরম সুবিধের নয়। সেরম সুবিধের নয় বলতে? শুনলাম স্যার, এই পথে এক দীর্ঘ জঙ্গল পড়ে, প্রায় 20 থেকে 25 কিলোমিটার মতো। তার মাঝে 5খানা সিগন্যাল আছে স্যার। ওই অঞ্চলে নাকি খুব ডাকাতের উপদ্রব। যদি ভালো মন্দ কিছু একটা ঘটে যায় স্যার। ডাকাতেরা নিশ্চয়ই তোমায় বাবা বাছা করে অনুরোধ করবে না। ধারালো অস্ত্র থাকে ওদের কাছে। মনে রাখবে, আমরা ট্রেন চালাই, গুলি নয়। একটা সময়ের পর আমাদের আর কিছুই করার থাকবে না। তখন চুপ করে কেবিনে ঢুকে বসে থাকবে। মনে রাখবে, চাকরি প্রাণের থেকে বড় নয়। এই যে অশ্বিনীবাবু, শুনছেন? দূর থেকে বড় বাবু এগিয়ে আসছে দেখে অশ্বিনীবাবু ওনার দিকে খানিকটা এগিয়ে গেলেন। সব কাগজপত্র পেয়ে গেছেন তো? হ্যাঁ স্যার, কাগজপত্র পেয়ে গেছি। ব্যাস, এবার তাহলে বেরিয়ে পড়ুন, সময় তো হয়ে গেল। একটা কথা বলার ছিল স্যার। এই পথে নাকি খুব ডাকাতের উপদ্রব আছে। আছে না বলুন? ছিল। আমি এক সময় এই রুটে অনেক ডিউটি করেছি।
বেশ কয়েকবার ডাকাতের পাল্লায়ও পড়েছি, কিন্তু সে তো অনেক আগেকার কথা। 10 বছর ধরে এই পথে কোনো ট্রেনে ডাকাতি হয়েছে বলে শুনিনি। আপনি নিশ্চিন্তে যান, ও নিয়ে আপনাকে ভাবতে হবে না, বুঝলেন? সময় মতো হর্ন বাজিয়ে ট্রেন ছেড়ে দিলেন অশ্বিনীবাবু। হাতে রাখা ওয়াকি টকি দিয়ে জিতেনের খবর নিয়ে নিলেন। গ্রামগঞ্জের মাঝে স্টেশনখানা, একটাই রেল লাইন, দিগন্ত বিস্তৃত ধানক্ষেতের মধ্যে দিয়ে অনেক দূর চলে গেছে। সবে বৈশাখ মাস পড়েছে, এখনো পর্যন্ত একবারও কাল বৈশাখী ঝড় আসেনি। এই গরমে প্রাণ একেবারে ওষ্ঠাগত। কেবিনের বাইরে বসে জিতেন এই কথাগুলি ভাবছিল, আর সাথে সাথেই পশ্চিম আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা গেল। জিতেনের মনটা আনন্দে নেচে উঠল। তার মানে কি সত্যি সত্যি ঝড় আসবে? পশ্চিম দিকে তাকিয়ে অশ্বিনীবাবু একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। হ্যালো স্যার, মনে হচ্ছে বাদলা আসতে পারে। আসুক আসুক, এই গরমের হাত থেকে রেহাই পাওয়া যাবে। যা বলেছেন স্যার। অশ্বিনীবাবু লক্ষ্য করলেন সামনের সিগন্যালখানা লাল, তার মানে গাড়ি থামাও। বিরক্ত হয়ে অশ্বিনীবাবু মনে মনে বললেন, এই তো সবে শুরু। তবে বেশিক্ষণ দাঁড়াতে হলো না। সিগন্যাল সবুজ হওয়াতে অশ্বিনীবাবু গাড়িটিকে ছেড়ে দিলেন, আর তার সাথে সাথে শুরু হলো ঝড়। আকাশ কালো করে কোথা থেকে যেন একটা কালো মেঘ এসে পশ্চিম দিকটাকে ঢেকে ফেলল। বিদ্যুতের রেখা আকাশটাকে যেন মাঝখান থেকে ছিঁড়ে ফেলতে চায়। অশ্বিনীবাবু হাত ঘড়িতে সময় দেখলেন, রাত 12টা। ট্রেন যখন ছেড়েছিলেন তখন সময়টা ওই 10:30 তো হবেই। এরই মধ্যে 2 ঘন্টা পেরিয়ে গেছে। ইতিমধ্যে ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। অশ্বিনীবাবু দূরে তাকিয়ে কালো জঙ্গলের রেখা দেখতে পেলেন। তার মানে এই জঙ্গলের কথাই জিতেন বলছিল। বিরাট আকার সেই জঙ্গলের কাছে আসতে এখনো অনেক দেরি আছে। পথের বাঁ পাশে তাকিয়ে এই কালবৈশাখী ঝড় অনুভব করছে জিতেন। হঠাৎ এ কি, এগুলো কারা? কিছু ছায়ামূর্তি ট্রেনকে লক্ষ্য করে ট্রেনের সাথে সাথে ছুটে চলেছে। একজন নয়, দুজন নয়, বেশ অনেক লোক ট্রেনের দুপাশে ট্রেনটাকে লক্ষ্য করে দৌড়াচ্ছে। ভয়ে গলা শুকিয়ে এলো জিতেনের। নিজেকে সামলে নিয়ে কোনো মতে কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দিল। বাইরে ছায়ামূর্তির সমারোহ চলতে থাকলো। ওদিকে ট্রেন যখন জঙ্গলের কাছে এসে পড়েছে, ঠিক সেই সময় বিদ্যুতের ঝলকানিতে অশ্বিনীবাবু লক্ষ্য করলেন একদল ছায়ামূর্তি ট্রেনের সাথে সাথে ছুটে চলেছে। ভয় পাওয়ার থেকে বেশি অবাক হলো, সত্যি সত্যি কি ডাকাতের দল এই ট্রেনটাকে লক্ষ্য করে ছুটে চলেছে? ঝড় বৃষ্টির দাপট যেন আরো বেড়ে উঠল। ধীরে ধীরে ট্রেনটা জঙ্গলের ভেতরে প্রবেশ করল। বিরাট বিরাট গাছগুলো ট্রেনের ওপরে যেন হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে। কোনো মতে এই জঙ্গল পেরোতে পারলে রক্ষে। স্যার, দেখলেন
দেখলেন স্যার, দেখলেন? হাতে ধরা ওয়াকি টকিতে জিতেনের আওয়াজ পাওয়া গেল। হ্যাঁ, দেখলাম। আমরা বোধহয় কোনো ডাকাতের পাল্লায় পড়েছি। না না স্যার, ভুল করছেন স্যার, এরা কোনো ডাকাত নয় স্যার। ডাকাত নয় তাহলে এরা কারা? এরা স্যার, ওরা স্যার ওরা এসছে স্যার, ওরা। আরে কে ওরা? এরা যাই হোক, তুমি কেবিনের বাইরে বেরোবে না আপাতত। ঝড় কমুক, তারপর দেখা যাবে। অশ্বিনীবাবু বাইরে চোখ রেখে দেখলেন সেই ছায়া মূর্তিগুলো উধাও হয়ে গেছে। আশ্চর্য, ট্রেন চলেছে আপন গতিতে। সামনে অনেক দূরে একটা লাল আলোর বিন্দু চোখে পড়ল। তার মানে সিগন্যাল বলছে আর এগোনো যাবে না। অশ্বিনীবাবু খুব আফসোস হলো, এই মাঝরাতে ঝড় বৃষ্টির মধ্যে এই জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকতে হবে। চুপ করে বসে থাকতে থাকতে অশ্বিনীবাবুর ঘুম পেয়ে গেল। না, একটু ঘুমিয়ে নেওয়া যাক। এই চত্বরে গ্রিন সিগন্যাল পেতে পেতে কখন যে একটা গোটা দিন পেরিয়ে যায়। বরং ঘুমানোই হচ্ছে একটা ভালো উপায়। অনেকক্ষণ বাদে ধীরে ধীরে বৃষ্টি কমে গিয়ে আকাশ পরিষ্কার হলো। বিরাট বিরাট গাছগুলোর মাথার ওপরে চাঁদের আলো স্পষ্ট। আচমকা একটা অদ্ভুত ধাতব শব্দে অশ্বিনীবাবুর ঘুমটা ভেঙে গেল। কিসের শব্দ এটা? যেন কোনো লোহার ডান্ডা জাতীয় কিছু দিয়ে লোহারি কোনো বস্তুর উপরে আঘাত করা হচ্ছে। আওয়াজটা মনে হচ্ছে ট্রেনের পেছন দিক থেকে আসছে। সর্বনাশ! কেউ কি ট্রেনের দরজা ভাঙার চেষ্টা করছে? হ্যালো হ্যালো জিতেন, শুনতে পারছো? হ্যালো, আরে ঘুমোলে নাকি? হ্যালো। জিতেনের কোনো সাড়া পেল না অশ্বিনীবাবু। ছেলেটা কোনো বিপদে পড়েনি তো? হাতে টর্চ নিয়ে এক লাফ দিয়ে লাইনের পাশের ঝোপে নেমে পড়লেন অশ্বিনীবাবু। টর্চ জেলে ট্রেনের শেষ দিক বরাবর হাঁটতে শুরু করলেন। যত এগোচ্ছেন ওই ধাতব শব্দ যেন বেড়েই চলেছে। বেশ কিছু দূর এগিয়ে অশ্বিনীবাবু থমকে দাঁড়ালেন। এ কি দেখছেন তিনি? ট্রেনের মাঝ বরাবর একটা কামরার দরজা ভাঙার চেষ্টা করছে কেউ একটা, কিন্তু ওকে টর্চ দিয়ে আলো দেখাচ্ছে আর কেউ নয়, স্বয়ং জিতেন। অশ্বিনীবাবুর ভারী রাগ হলো। জিতেন কি ওদের সাথে যুক্ত আছে নাকি? নাকি ওকে ভয় দেখিয়ে ওর সাহায্য নিচ্ছে এই নরকের কীটগুলো? এই জিতেন, জিতেন কি করছো? তাকাও আমার দিকে। জিতেন যেন কিছুই শুনতে পারছে না। না শুনতে পারছে সে যে তালা ভাঙার কাজ করছে। অশ্বিনীবাবুর রাগ দ্বিগুণ হয়ে গেল। তোমার চাকরি কি করে থাকে আমি দেখে নেবো জিতেন। এত বড় স্পর্ধা তোমার, তুমি আমার কথায় কোনো পাত্তা দিচ্ছ না। অশ্বিনীবাবু জিতেনের দিকে খানিকটা এগিয়ে গেলেন। তার পেছন দিক থেকে হঠাৎ কিছু মানুষের ফিসফিস করে কথা বলার শব্দ ভেসে এলো। পেছনে ফিরে তাকাতেই অশ্বিনীবাবু বরফের মতো ঠান্ডা হয়ে উঠলেন। এরা কারা? কি ভয়ঙ্কর দেখতে! জলা 7-8 লোক, পরনে সাদা ধুতি, খালি গায়ে, হাতে ধারালো অস্ত্র নিয়ে তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। সবাইকে কেমন যেন একই রকম দেখতে।
গায়ের রং ফ্যাকাশে, চোখে মনে বলতে কিছুই নেই। অশ্বিনী বাবু লক্ষ্য করলেন দরজা ভাঙার শব্দটা বন্ধ হয়ে গেছে। তার মানে কি দরজা ভেঙে ফেলেছে? পেছনে তাকিয়ে অশ্বিনী বাবু আঁতকে উঠলেন। জিতেন, এ কি অবস্থা তোমার? জিতেন সম্পূর্ণ বদলে গেছে। তার গলার কাছে একটা লাল দাগ দগদগ করে জ্বলছে। তার চোখের মনে উধাও। হ্যাঁ স্যার, আমাকে এখন ওদের সাথে কাজ করতে হবে। আমার ট্রেনের ডিউটি শেষ। আমার বাড়িতে একটু খবর পাঠিয়ে দিলে ভালো হয় স্যার। অগ্রিম ধন্যবাদ আপনাকে। জিতেন, এগুলো তুমি কি বলছো? হ্যাঁ স্যার, ঠিকই বলছি। আমি আর ইহজগতের বাসিন্দা নই। ট্রেনটা যখন সবে জঙ্গলে প্রবেশ করলো, তার কিছুক্ষণ বাদে আমি কেবিনের বাইরে বেরোলাম। ট্রেনটা বেশ জোরেই ছুটছিল। হঠাৎ ঘাড়ের মধ্যে একটা প্রবল ব্যথা অনুভব করলাম। ঘাড় ঘুরিয়ে দেখলাম এক ভয়ঙ্কর চেহারার লোক হাতে ধারালো অস্ত্র নিয়ে কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। আর আমার এই জামা রক্তে ভেসে যাচ্ছে। বুঝতে দেরি হলো না যে আগন্তুকের ধারালো অস্ত্রটা আমার ঘাড়ের শিরাগুলোকে কেটে ফেলেছে। ব্যাস, ধীরে ধীরে আমার দৃষ্টি ঝাপসা হতে হতে পুরো কালো হয়ে গেল। আপনাকে তো বলেইছিলাম স্যার, এই জঙ্গলটা ভালো নয়। জিতেনের কথা শুনে ভয়ের সাথে সাথে কান্নাও পাচ্ছিল অশ্বিনী বাবুর। কিন্তু ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে অশ্বিনী বাবুকে ঘিরে ফেলেছিল। হঠাৎ জিতেন বলে উঠল, স্যার আর দেরি নয়, এরপর আমাকে ওদের কথা মতো কাজ করতে হবে। পালান স্যার, পালান পালান পালান। অশ্বিনী বাবু ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে ছুটতে শুরু করলেন। ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছেন। কোনো মতে ইঞ্জিন কামরার ভেতরে পৌঁছাতে হবে। কামরার কাছাকাছি গিয়ে দেখলেন একই কামরার দরজা খুলছে না। প্রাণপণে চেষ্টা করলেন, কিন্তু না, কেউ যেন ভেতর থেকে আটকে দিয়েছে। পেছনে ফিরে দেখলেন একদল কালো ছায়া তার দিকে ধেয়ে আসছে। আর একটু দেরি হলে হয়তো নির্ঘাত মৃত্যু। অশ্বিনী বাবু সামনের দিকে ছুটে গেলেন। জীবনে কখনো এত দৌড়েছেন কিনা সেই বিষয়ে সন্দেহ আছে, কিন্তু সন্দেহের অবকাশের জন্য বেঁচে থাকাটা তো জরুরি। তাই অশ্বিনী বাবু আরো জোরে ছুট লাগালেন। পেছনে তাড়া করে আসছে কিছু হিংস্র কালো ছায়া। সামনে দূরে দুটো আলোর বিন্দু দেখে অশ্বিনী বাবুর ছোটার গতি আরো বাড়িয়ে দিলেন। কিছুটা দূরে গিয়ে দেখলেন একটা রেল স্টেশন। প্রাচীন প্ল্যাটফর্মটির ওপরে একটা ভাঙা বসার জায়গা চোখে পড়তে সেখানে ধপ করে বসে পড়লেন অশ্বিনী বাবু। দূরে ছায়াগুলো আর চোখে পড়ল না। পূবের আকাশে লাল আলোর ছটা দেখা গেল। অশ্বিনী বাবু ধীরে ধীরে গাটা এলিয়ে দিলেন ওই ভাঙা বসার জায়গাতে। গ্রীষ্মের কড়া রোদ এসে মুখের উপর পড়তেই অশ্বিনী বাবুর ঘুমটা ভেঙে গেল। দেখলেন বেটেখাটো একটা লোক উদ্বিগ্ন মুখে তার দিকে এগিয়ে আসছে। নমস্কার, আমি এই স্টেশনের মাস্টার। আপনার কি হয়েছিল মশাই? ভোর রাতে দেখি আপনি এখানে শুয়ে ঘুমোচ্ছেন। পোশাকটা দেখে বুঝলাম আপনি ট্রেন চালকই হবেন।
তার পরক্ষণে আমার অফিসের ফোনটা বেজে ওঠে। হ্যালো, আপনার স্টেশনের কাছাকাছি 6 নম্বর সিগন্যাল ক্লিয়ার হওয়া সত্ত্বেও একটা মালগাড়ি ওখান থেকে এক বিন্দুও নড়েনি। আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। আপনাকে অনুরোধ ওই স্টেশনে কর্মরত গার্ডকে নিয়ে ব্যাপারটা একটু দেখে নিয়ে আমাদেরকে খবর দিন। তারপর আমরা এই দিক থেকে একটা টিম পাঠাচ্ছি। ওকে স্যার। অগত্যা আপনাকে এখানে রেখে একটা গার্ডকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। ততক্ষণে সূর্য অনেকখানি উঠে গেছে। জঙ্গলের ভেতরে খানিকটা যেতেই দেখলাম একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। ড্রাইভার তো এখানে ঘুমোচ্ছে, তাই গার্ডম্যানের খোঁজে ট্রেনের শেষে কেবিনে পৌঁছে দেখি গার্ডম্যান ওখানে মৃত অবস্থায় পড়ে আছে। ঘাড়ের ওপরে একটা গভীর ক্ষত চিহ্ন। জামায় নাম দেখলাম জিতেন লাহিড়ী। ট্রেনের কোথাও কোনো ক্ষতি তো হয়নি, কেবল গার্ডম্যান মারা গেছেন। এই সব কথা শুনতে শুনতে অশ্বিনীবাবুর চোখে জল চলে এলো। কি, সংগ্রাম ডাকাতের পাল্লায় পড়েছিলেন তাই তো? কে কে এই সংগ্রাম ডাকাত? এই চত্বরে লোকের ত্রাস ছিল সংগ্রাম। প্রতি রাতে এমন কোনো ট্রেন বাদ যেত না যেই ট্রেনকে সংগ্রাম ডাকাত লুট করেনি। প্রশাসন অনেক চেষ্টা করল, কিন্তু সংগ্রামকে ধরা গেল না। কদিন বন্ধ রাখে, প্রশাসন একটু ঠান্ডা হলে আবার নিজের কাজ শুরু করে দেয়। এইভাবে দিনের পর দিন চলতে চলতে ধীরে ধীরে যাত্রীবাহী ট্রেনগুলোতে লোকে যাতায়াত করা বন্ধ করে দিল। এরপর মাসখানেক বাদে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। একটা মালগাড়ি সংগ্রাম সমেত তার দলের 5 জন সদস্যকে পিষে দিয়ে চলে গেল। সিগন্যালে গন্ডগোল থাকায় ঠিক করে কাজ করছিল না, তাই লাল সিগন্যাল থাকা সত্ত্বেও গাড়ি না থামানোর নির্দেশ ছিল ওই জঙ্গলের 5 নম্বর সিগন্যালে। হয়তো সংগ্রাম ডাকাত ভেবেছিল ট্রেনটা থামবে। এর ঠিক 6 মাস বাদে শুরু হলো সংগ্রামের আরেক অধ্যায়। ও সহ ওর গোটা দলের আত্মাই নাকি প্রতিশোধ নেওয়ার জন্য রাতের ট্রেনগুলোকে টার্গেট করে, বিশেষ করে মালগাড়ি। কাল আপনি খুব বাঁচান বেঁচে গেছেন। দুর্ভাগ্য এই যে আপনার গার্ডম্যান আর বাঁচল না। ইস! সব কথাই অবাক হয়ে শুনছিল অশ্বিনীবাবু। পরে রেলের একটা টিম গিয়ে মালগাড়িটাকে তার গন্তব্যে পৌঁছে দেয়। জিতেনের বাড়িতে রেলের তরফ থেকে খবর পাঠানো হয় এবং তার সাথে কিছু জরিমানাও দেয় রেল। এরপর 20 বছর কেটে গেছে। অশ্বিনীবাবু রিটায়ার হয়ে গেছেন, কিন্তু আজও সেই রাতটা একদম দগদগে ঘায়ের মতো তার বুকে রয়ে গেছে। দূরে তাকিয়ে দেখলেন মালগাড়িটা অনেকক্ষণ আগে সেখান থেকে চলে গেছে। মৃগাঙ্ক বাবুর সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হলো পানাগড়ের কাছাকাছি এসে। গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল। পেট্রোলের ইন্ডিকেটরটা কিছুকাল থেকেই গোলমাল করছে। সে কথা আজও বেরোবার মুখে ড্রাইভার সুধীরকে বলেছেন, কিন্তু সুধীর গা করেনি। আসলে কাটা যা বলছিল তার চেয়ে কম পেট্রোল ছিল ট্যাঙ্কে। এখন কি হবে জিজ্ঞেস করলেন মৃগাঙ্ক বাবু। আমি পানাগড় চলে যাচ্ছি, বললেন সুধীর। সেখান থেকে তেল নিয়ে আসব। পানাগড় এখান থেকে কত দূর? মাইল 3 হবে। তার মানে তো 2-2.5 ঘন্টা।
শুধু তোমার দোষেই এটা হলো। এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছ? মৃগাঙ্কবাবু ঠান্ডা মেজাজের মানুষ, ভাতৃস্থানীয়দের ওপর বিশেষ চোটপাট করেন না। কিন্তু 2.5 ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হবে জেনে মেজাজটা খিটখিটে হয়ে গিয়েছিল। তাহলে আর দেরি করো না, বেরিয়ে পড়ো। 8টার মধ্যে কলকাতা ফিরতে পারবে তো? এখন 3:30। তা পারবো বাবু। এই নাও টাকা। আর ভবিষ্যতে এমন ভুলটি করো না কখনো। লং জার্নিতে এইসব রিস্কের মধ্যে না যাওয়াই উচিত। সুধীর টাকা নিয়ে চলে গেল পানাগড়ের অভিমুখে। মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক। দুর্গাপুরে একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে। ট্রেনে রিজার্ভেশন পাওয়া যায়নি, তাই মোটরে যাত্রা। সকালে চা খেয়ে বেরিয়েছেন, আর ফেরার পথে এই দুর্যোগ। মৃগাঙ্কবাবু কুসংস্কারে বিশ্বাস করেন না। পাজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার। কিন্তু আজ পাজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না। আপাতত গাড়ি থেকে নেমে আর ভেঙে একটা সিগারেট ধরিয়ে তিনি তার চারদিকটা ঘুরে দেখে নিলেন। মাঘ মাস, ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে। চারিদিক ধুধু করছে মাঠে। দূরে, বেশ দূরে কয়েকটি মাত্র কুড়ে ঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে। এছাড়া বসতির কোনো চিহ্ন নেই। আরও দূরে রয়েছে এক সারি তাল গাছ, আর সব কিছুর পেছনে জমাট বাঁধা বন। এই হলো রাস্তার এক দিক, অর্থাৎ পূব দিকের দৃশ্য। পশ্চিমেও বিশেষ পার্থক্য নেই। রাস্তা থেকে 40-50 হাত দূরে একটা পুকুর রয়েছে, তাতে জল বিশেষ নেই। গাছপালা যা আছে তা 2-1টা বাবলা ছাড়া সবই দূরে। এদিকেও 2টি কুড়ে ঘর রয়েছে, কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই। আকাশের উত্তরে মেঘ দেখা গেলেও এই দিকটা রোদ। আর মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতাড়ুয়া। শীতকাল হলেও রোদের তেজ বেশ আছে, তাই মৃগাঙ্কবাবু গাড়িতে ফিরে এলেন। তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন। এর মধ্যে 2টো অ্যাম্বাসেডর আর একটা লরি তার পাশ দিয়ে চলে গেছে, তার মধ্যে একটা কলকাতার দিকে। কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞেস করার জন্য থামেনি। মৃগাঙ্কবাবু মনে মনে বললেন, বাঙালিরা এ ব্যাপারে বড়ই স্বার্থপর হয়। নিজের অসুবিধা করে পরের উপকারটা এদের কুষ্টিতে লেখে না। তিনি নিজেও কি এদের মতোই ব্যবহার করতেন? হয়তো তাই। তিনিও তো বাঙালি। লেখক হিসেবে তার খ্যাতি আছে ঠিকই, কিন্তু তাতে তার মজ্জাগত দোষগুলোর কোনো সংস্কার হয়নি। উত্তরের মেঘটা অপ্রত্যাশিতভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া। মৃগাঙ্কবাবু ব্যাগ থেকে পুল ওভারটা বার করে পরে নিলেন। এদিকে সূর্য দ্রুত নিচের দিকে নেমে আসছে। 5টার মধ্যেই অস্ত যাবে। তখন ঠান্ডা আরও বাড়বে। কি মুশকিলে ফেলল এই সুধীর। মৃগাঙ্কবাবু দেখলেন যে বইয়ে মন দিতে পারছেন না। তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয়। ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে, সেটা এখনো লেখা হয়নি। একটা প্লটের খানিকটা মাথায় এসেছে এই পথটুকু আসতেই। মৃগাঙ্কবাবু নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন। না, গাড়িতে বসে আর ভালো লাগছে না। খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়িয়ে আরেকটা সিগারেট ধরালেন মৃগাঙ্কবাবু। তারপর কয়েক পা সামনে এগিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হলো বিশ্ব চরাচরে তিনি একমাত্র একা। এমন একা তিনি কোনোদিনও অনুভব করেননি। না, ঠিক একা নয়, একটা নকল মানুষ আছে কিছু দূর দাঁড়িয়ে, ওই কাকতাড়ুয়াটা। মাঠের মধ্যে এক জায়গায় কি যেন একটা শীতের ফসল রয়েছে একটা ক্ষেতে।
তারই মাঝখানে দাঁড়িয়ে আছে কাকতাড়ুয়াটা, একটা খাড়া বাঁশ মাটিতে পোঁতা, তার সঙ্গে আড়াআড়ি ভাবে একটা বাঁশ ছড়ানো হাতের মতো দুই দিকে বেরিয়ে আছে। এই হাত দুটো গলানো রয়েছে একটা ছেঁড়া জামার দুটো আস্তিনের মধ্যে দিয়ে। খাড়া বাঁশটার মাথায় রয়েছে একটা উপুর করা মাটির হাঁড়ি। দূর থেকে বোঝা যায় না, কিন্তু মৃগাঙ্কবাবু অনুমান করলেন সে হাঁড়ির রং কালো, আর তার উপর সাদা রং দিয়ে আঁকা রয়েছে ড্যাবা ড্যাবা চোখ মুখ। আশ্চর্য এই জিনিসটা, পাখিরা আসলে মানুষ ভেবে ভুল করে, আর তার ভয়ে খেতে এসে উৎপাত করে না। পাখিদের বুদ্ধি কি এতই কম? কুকুর তো এসব ভুল করে না, তারা মানুষের গন্ধ পায়। কাক চড়ুই কি তাহলে সে গন্ধ পায় না? মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়ল কাকতাড়ুয়াটার গায়ে। মৃগাঙ্কবাবু লক্ষ্য করলেন যে জামাটা কাকতাড়ুয়াটার গায়ে পরানো রয়েছে সেটা একটা ছিটের শার্ট। কার কথা মনে পড়ল ওই ছেঁড়া লাল কালো ছিটের শার্টটা দেখে? মৃগাঙ্কবাবু অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না, তবে কোনো একজনকে তিনি ওরকম একটা শার্ট পরতে দেখেছেন বেশ কিছুকাল আগে। আশ্চর্য, ওই একটি নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণী নেই, মৃগাঙ্কবাবু আর ওই কাকতাড়ুয়াটা। এই সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠে ঘাটে লোকজন কমই দেখা যায় ঠিকই, কিন্তু এরকম নির্জনতা মৃগাঙ্কবাবুর অভিজ্ঞতায় এই প্রথম। মৃগাঙ্কবাবু ঘড়ি দেখলেন, 4:20, সঙ্গে ফ্লাক্সে চা রয়েছে, সেটি সদ্ব্যবহার করা যেতে পারে। গাড়িতে ফিরে এসে ফ্লাক্স খুলে ঢাকায় চা ঢেলে মৃগাঙ্কবাবু সেটি খেলেন। শরীরটা একটু যেন গরম হলো। কালো মেঘের মধ্যে ফাঁক দিয়ে সূর্যটাকে একবার দেখা গেল। কাকতাড়ুয়াটার গায়ে লালচে রোদ। সূর্য দূরের তালগাছটার মাথার কাছে এসেছে, আর মিনিট 5 মধ্যেই অস্ত যাবে। আরেকটা অ্যাম্বাসেডর মৃগাঙ্কবাবুর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল। মৃগাঙ্কবাবু আরেকটু চা ঢেলে খেয়ে আবার গাড়ি থেকে নামলেন। সুধীরের আসতে এখনো ঘন্টাখানেক দেরি। কি করা যায়? আকাশ এখন লাল, সেদিক থেকে মেঘ সরে এসেছে। চ্যাপ্টা লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল। এবার ঝপ করে অন্ধকার নামবে। কাকতাড়ুয়া কেন জানি মৃগাঙ্কবাবু অনুভব করছে প্রতি মুহূর্তেই ওই নকল মানুষটা তাকে বেশি করে আকর্ষণ করছে। সেটার দিকে এক দৃষ্টে চেয়ে থাকতে থাকতে মৃগাঙ্কবাবু কতগুলো জিনিস লক্ষ্য করে একটা হৃদকম্প অনুভব করলেন। ওটা চেহারায় সামান্য পরিবর্তন হয়েছে কি? হাত দুটো কি নিচের দিকে খানিকটা নেমে এসেছে? দাঁড়ানোর ভঙ্গিটা কি আর একটু জ্যান্ত মানুষের মতো? খাড়াই বাসটার পাশে কি আরেকটা বাস দেখা যাচ্ছে? ও দুটো কি বাস না ঠ্যাং? মাথার হাড়িটা একটু ছোট মনে হচ্ছে না? মৃগাঙ্কবাবু বেশি সিগারেট খান না, কিন্তু এই অবস্থায় তাকে আরেকটা ধরাতে হলো। কিন্তু এই তেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখছেন হয়তো। কাকতাড়ুয়া কখনো জ্যান্ত হয়ে ওঠে? কখনোই না। কিন্তু মৃগাঙ্কবাবুর দৃষ্টি এবার কাকতাড়ুয়াটার দিকে গেল। কোনো সন্দেহ নেই যে সেটা জায়গা বদল করেছে। সেটা ঘুরে দাঁড়িয়ে তার দিকে খানিকটা এগিয়ে এসেছে না? হ্যাঁ, ওই তো আসছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা, কিন্তু দু পায়ে চলা। হাড়ির বদলে একটা মানুষের মাথা, গায়ে এখনো সেই ছিটের শার্ট, আর তার সঙ্গে মালকোচা দিয়ে পড়া খাটো ময়লা ধুতি। বাবু! মৃগাঙ্কবাবুর সমস্ত শরীরের মধ্যে দিয়ে একটা শিহরণ খেলে গেল। কাকতাড়ুয়াটা মানুষের গলায় ডেকে উঠেছে, এবং এ গলা তার চেনা। এ হলো তাদের এককালের চাকর অভিরামের গলা। এই দিকেই তো ছিল অভিরামের দেশ।
একবার তাকে জিজ্ঞেস করেছিলেন মৃগাঙ্কবাবু। অভিরাম বলেছিল সে তাকে মানকরের পাশের গায়ে। পানাগড়ের আগের স্টেশনই তো মানকর। মৃগাঙ্কবাবু চরম ভয় পিছোতে পিছোতে গাড়ির সঙ্গে সেটে দাঁড়ালেন। অভিরাম এগিয়ে এসেছে তার দিকে। এখন সে মাত্র 10 গজ দূরে। আমায় চিনতে পারছেন বাবু? মনে যতটা সাহস সবটুকু একত্র করে মৃগাঙ্কবাবু প্রশ্নটা করলেন, তুমি তুমি অভিরাম না? একদিন পরেও আপনি চিনেছেন বাবু? মানুষের মতোই দেখাচ্ছে অভিরামকে, তাই বোধহয় মৃগাঙ্কবাবু সাহস পেলেন। বললেন, তোমাকে চিনেছি তোমার জামা দেখে। এই জামা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম। হ্যাঁ বাবু, আপনি দিয়েছিলেন। আপনি আমার জন্য অনেক করেছেন, কিন্তু শেষে এমন কেন হলো বাবু? আমি তো কোনো দোষ করিনি। আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন? মৃগাঙ্কবাবুর মনে পড়ল 3-4 বছর আগের সেই ঘটনা। অভিরাম ছিল মৃগাঙ্কবাবুদের 20 বছরের পুরনো চাকর। শেষে একদিন অভিরামের ভীমরতি ধরে। সে মৃগাঙ্কবাবুর বিয়েতে পাওয়া সোনার ঘড়িটা চুরি করে বসে। সুযোগ সুবিধা দুই ছিল অভিরামের। অভিরাম নিজে অবশ্য অস্বীকার করে, কিন্তু মৃগাঙ্কবাবুর বাবা ওঝা ডাকিয়ে কুলোতে চাল ছুঁড়ে মেরে প্রমাণ করিয়ে দেন যে অভিরামই চোর। ফলে অভিরামকে ছাড়িয়ে দেওয়া হয়। অভিরাম বলল, আপনাদের ওখান থেকে চলে আসার পর আমার কি হলো জানেন? আর আমি চাকরি করিনি কোথাও, কারণ আমার কঠিন ব্যারাম হয়। টাকা পয়সা নেই, না ওষুধ না পথ্যি। সেই ব্যারামই আমার শেষ ব্যারাম। আমার এই জামাটা ছেলে রেখে দেয়। সে নিজে কিছুদিন পরে, তারপর সেটা ছিঁড়ে যায়। তখন সেটা কাকতাড়ুয়ার পোশাক হয়। আমি হয়ে যাই সেই কাকতাড়ুয়া। কেন জানেন? আমি জানতাম একদিন না একদিন আপনার সঙ্গে আমার দেখা হবে। আমার প্রাণটা ছটফট করছিল। হ্যাঁ, মৃত লোকের প্রাণ থাকে। আমি মরে গিয়ে যা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম। সেটা কি অভিরাম? বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারির নিচের পেছন দিকটায় খোঁজ করবেন। সেইখানেই আপনার ঘড়িটা পড়ে আছে। এই 3 বছর ধরে আপনার নতুন চাকর ভালো করে ঝাড়ু দেয় না, তাই সে দেখতে পায়নি। এই ঘড়ি পেলে পরে আপনি জানবেন অভিরাম কোনো দোষ করেনি। অভিরামকে আর ভালো করে দেখা যায় না। সন্ধ্যা নেমে এসেছে। মৃগাঙ্কবাবু শুনলেন অভিরাম বলছে, এতকাল পরে নিশ্চিন্ত হলাম বাবু। আমি আসি বুঝলেন, আমি আসি। মৃগাঙ্কবাবুর চোখের সামনে থেকে অভিরাম অদৃশ্য হয়ে গেল। তেল এনেছি বাবু। সুধীরের গলায় মৃগাঙ্কবাবুর ঘুমটা ভেঙে গেল। গল্পের প্লট ফাঁদতে ফাঁদতে কলম হাতে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। ঘুম ভাঙতেই তার দৃষ্টি চলে গেল পশ্চিম মাঠের দিকে। কাকতাড়ুয়াটা যেমন ছিল তেমন ভাবেই দাঁড়িয়ে আছে। বাড়িতে এসে আলমারির তলায় খুঁজতেই ঘড়িটা বেরিয়ে পড়ল। মৃগাঙ্কবাবু স্থির করলেন ভবিষ্যতে আর কিছু গেলেও ওঝার সাহায্য আর কখনো তিনি নেবেন না।